মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর হুমকিতে কি বাংলাদেশের 3 জেলা? এই প্রশ্নটা অনেকদিন ধরে আমার মনে বিশেষ করে আছে। আজকে আবার নতুন করে নাপ নদীর ওপার থেকে ভেসে আসছে একের পর এক বোমার আওয়াজ আর অন্ধকারের বুক চিরে দেওয়া আগুনের ঝলকানি। ওপারের মংডুতে চলছে জান্তা বাহিনীর বিমান হামলা, আর এপারে টেকনাফ, শাহপরের দ্বীপ আর জালিয়াপাড়ার সাধারণ মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে নিজেদের প্রাণ ভয়ে। গতকাল বুধবার রাতে এমন দৃশ্যই ছিল মিয়ানমার সীমান্তে। কিন্তু এটা কি কেবলই ওপারের যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের জাতীয় নিরাপত্তার এক চরম উদাসীনতা? যখন গোটা দেশ ব্যস্ত মেগা প্রজেক্ট, করিডোর প্রস্তাবনা আর কূটনৈতিক সফরের ডামাডোলে কিংবা ভারত বিরোধী জিকিরে, ঠিক তখনই আমাদের পূর্ব সীমান্তে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026-এর র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে মিয়ানমার রয়েছে 35তম অবস্থানে, আর বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক শক্তিতে এতটা কাছাকাছি থাকা সত্ত্বেও মিয়ানমার সীমান্ত নিয়ে বাংলাদেশ সরকারের কেন এই দায়সারা পররাষ্ট্রনীতি? কেন আজ আমরা এক অদৃশ্য বিদ্রোহী গোষ্ঠীর হুমকির মুখে? এই মুহূর্তের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর সত্য উন্মোচন করব। বাস্তবতা দেখতে চলুন সরাসরি যায় গ্রাউন্ড জিরোতে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে এখন চলছে জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে জীবনপণ যুদ্ধ। সীমান্তের একাধিক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, গতকাল বুধবার রাত 9:15 থেকে মংডু টাউনশিপের হাইন্দাপাড়া ঘাঁটি, 3 মাইল শিকদারপাড়া, 5 নম্বর বিজিপি এবং 1 নম্বর বিজিপি সদর দপ্তর লক্ষ্য করে সরকারি বাহিনী একের পর এক বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করে। রাত 11টা পর্যন্ত ওপার থেকে বিমান হামলার দৃশ্য এবং ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তীব্র কম্পনে কাঁপছে শাহপুরের দ্বীপ আর জালিয়াপাড়া। বিস্ফোরণের পর আগুনের ঝলকানি নিয়ে জ্বলন্ত বস্তু এসে পড়ছে নাপ নদীর দিকে। সীমান্তে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুইয়া এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোহাম্মদ অনিক চৌধুরী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিজিবি, কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র সতর্ক থাকাই কি একটি সার্বভৌম রাষ্ট্রের একমাত্র নীতি হওয়া উচিত? আমাদের দর্শকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক সমীকরণ জানা দরকার। বাংলাদেশের সীমান্ত রয়েছে মাত্র 2টি দেশের সাথে, 1 ভারত, 2 মিয়ানমার। ভারতের সাথে বাংলাদেশের 30টি জেলার সীমান্ত থাকলেও মিয়ানমারের সাথে যুক্ত রয়েছে চট্টগ্রাম বিভাগের 3টি অত্যন্ত সংবেদনশীল জেলা। জেলাগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এখানে রয়েছে একটি দারুণ ও কৌশলগত তথ্য। রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যা একই সাথে ভারত এবং মিয়ানমার 2 দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। অর্থাৎ এই অঞ্চলের যে কোনো অস্থিরতা কেবল বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য সমান উদ্বেগের। অথচ ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ এখন কার হাতে? টানা 11 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 2023 সালের 8 ডিসেম্বর রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে মংডু, বচিডং, রাচিডং টাউনশিপ সহ প্রায় 80% এলাকা, অর্থাৎ 271 কিলোমিটার বাংলাদেশের সাথে যে মিয়ানমারের সীমান্ত, সেই সীমান্ত সম্পূর্ণ নিজেদের দখলে নেয় আরাকান আর্মি। কিন্তু 2025 সালের ডিসেম্বর থেকে মিয়ানমার জান্তা বাহিনী আবারও নতুন করে বিমান হামলা শুরু করেছে। শুধু তাই নয়, বর্তমানে রাখাইনে মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির ত্রিমুখী সংঘাত চলছে। আর এই পুরো বারুদ ঘেরা অঞ্চলের বিপরীতে অবস্থান করছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি। এত বড় একটা যুদ্ধক্ষেত্র আমাদের ঘরের পাশে, অথচ আমাদের পররাষ্ট্রনীতি কতটা অসহায় ও দায়সারা তা বিগত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি বক্তব্যে স্পষ্ট হয়ে যায়।
তিনি অত্যন্ত খোলামেলা ভাবে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন পুরোপুরি মিয়ানমারের রাষ্ট্র বহির্ভূত শক্তি বা নন স্টেট অ্যাক্টর মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর সবচেয়ে হতাশাজনক কথাটি তিনি যা বলেছিলেন তা হলো একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি কোনো দর কষাকষি বা কূটনৈতিক আলোচনা করা সম্ভব নয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই ধরনের হাত গুটিয়ে নেওয়া বা দায় সারা পররাষ্ট্র নীতি কি আমাদের দীর্ঘমেয়াদী সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে না? মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই বলে আমরা কি আমাদের 3টি জেলাকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দেব, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? নন স্টেট অ্যাক্টর দখল করে রেখেছে আমাদের সীমান্তের মিয়ানমার অংশটি। আপনি যদি অন্যদিকে বলেন যে বাংলাদেশও দখল করে রেখেছে নন স্টেট অ্যাক্টর, এটি কি ভুল হবে? ইউনূস কি ছিল? নন স্টেট অ্যাক্টর। এবং ইউনূসের পুরো বাহিনী নন স্টেট অ্যাক্টর, এবং এই নন স্টেট অ্যাক্টরই কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন করেছে। নির্বাচন করে আমরা চোখের সামনে দেখছি যে একটা নির্বাচিত সরকার এসছে, কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর যদি নির্বাচন করে, সেই নির্বাচনটা কি আসলে রাষ্ট্রীয় নির্বাচন হতে পারে? যার দরুন আজও ইউনূস প্রশাসনের ধারাবাহিকতায় ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেমন কথা বলেছিলেন, আজকেও বাংলাদেশের যে এই যে তথাকথিত নির্বাচিত সরকারের পররাষ্ট্র নীতি, আমরা কিন্তু খুব একটা পরিবর্তন দেখছি না। মিয়ানমারের সাথে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আমরা কিন্তু সেই অর্থে দেখছি না। যার দরুন ওদিকে আরাকান আর্মি আমাদের এই অঞ্চল, আমাদের যে এই যে 3টি জেলা, তারা কিন্তু অবাধে ব্যবহার করে, অবাধে ঢুকে পড়ে। আরো একটি তথ্য শুনলে আপনার পিলে চমকে যাবে। আর ঠিক এই জায়গাতেই গল্পে আসে এক রোমাঞ্চকর মোড়। মিয়ানমারের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুয়ান মার্থ নাইং, অর্থাৎ যে বিদ্রোহী গোষ্ঠীটি হচ্ছে আরাকান আর্মি, সামরিক সেক্টর যেটি, সেটি হচ্ছে আরাকান আর্মি। সেই আর্মির প্রধান নাকি অতি গোপনে বাংলাদেশে এসে চিকিৎসা গ্রহণ করেছেন। এই নিয়ে ঢাকা বিরোধী তীব্র প্রপাগান্ডা ছড়াচ্ছে নেপিদোর জান্তা নিয়ন্ত্রিত মিডিয়াগুলো। সামরিক ও গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি আসলে কি নির্দেশ করে? এটি কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নিছকই চোখ এড়ানো ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে ঢাকার প্রচ্ছন্ন সমর্থন? সামরিক পরিভাষায় একটি কথা প্রচলিত আছে, দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস ইন জিওপলিটিক্স। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বাংলাদেশের ইন্টেলিজেন্স গ্রিড এতটাই নিশ্ছিদ্র যে রাখাইনে ক্ষমতার ভর কেন্দ্র পরিবর্তনের প্রতিটি ডাটা পয়েন্ট ডিজিএফআই বা এনএসআই এর নখদর্পণে। সেখানে একজন হাই প্রোফাইল ইনসার্জেন্ট লিডার বাংলাদেশে ঢুকে চিকিৎসা নিয়ে যাবেন আর রাষ্ট্র জানবে না, একে গোয়েন্দা ব্যর্থতা ভাবাটা নিতান্তই বোকামি। বরং এটি ঢাকার একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির ক্লাসিক উদাহরণ। বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা বর্ডার সিকিউরিটির জন্য নেপিদোর ক্ষয়িষ্ণু জান্তা সরকারের চেয়ে গ্রাউন্ড জিরোতে থাকা আরাকান আর্মির সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বজায় রাখাটা অনেক বেশি প্র্যাগম্যাটিক। তুয়ান মার্থ নাইং এর চিকিৎসার সুযোগ করে দেওয়াটা যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, তা মূলত সামরিক ভাষায় এটি এক প্রকার প্লাসিবল ডিনায়াবিলিটি, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে দায় এড়ানো, কিন্তু উদ্দিষ্ট পক্ষের কাছে ঠিকই বন্ধুত্বের বার্তাটি পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বাংলাদেশ আসলে রাখাইনের ভবিষ্যৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটি ভূ রাজনৈতিক লেভারেজ তৈরি করে রাখলো। সহজ কথায় এটা হয়তো গোয়েন্দাদের চোখে ধুলা দেওয়া নয়, বরং রাষ্ট্রের নীতি নির্ধারকদের হিসেব কষা এক অত্যন্ত নীরব কূটনীতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহীদের সাথে আলোচনা সম্ভব নয় বলে দায় সারা মনোভাব দেখানো আর পর্দার আড়ালে এমন ঝুঁকিপূর্ণ গেম খেলা কতটা নিরাপদ? যদি এই কৌশল ব্যর্থ হয়, তবে বাংলাদেশের এই 3টি জেলাকে চিরতরে এক দীর্ঘমেয়াদী সামরিক হুমকির মুখে পড়বে না?
এখানে একটি জিনিস খুব লক্ষণীয় যে রাখাইন রাজ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বা আরাকান আর্মি এটি দখল করে ফেলেছে। এরা যদি বাড়তে বাড়তে বাংলাদেশের এই 3 জেলা দখল করে ফেলে, কারণ এখানে এই 3 জেলায় তাদের অবাধ যাতায়াত আছে, নানাভাবে তারা যাতায়াত করে, এবং এই 3 জেলা যদি দখল করে ফেলে তাহলে কি হবে? আপনি চিন্তা করুন যে বাংলাদেশের চাইতে মিয়ানমারের যে সরকারি বাহিনী, যে জান্তা সরকারের সামরিক বাহিনী র্যাঙ্কিং এ এই মুহূর্তে 2026-এর সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে তাদের উপরে অবস্থান 35তম অবস্থানে, আর বাংলাদেশ 37তম অবস্থানে। সেই বাংলাদেশ থেকে উপরের সামরিক বাহিনী এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারছে না। সামরিক বাহিনীর বা মিয়ানমার প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক সরকারের দখলের বাইরে চলে গেছে এটি। আজকে যদি এই বিদ্রোহী গোষ্ঠী তাদের এলাকাটাকে আরো বড় করতে চায়, বাংলাদেশের এই 3 জেলাও তারা দখল করে নেয়, বাংলাদেশের 37তম সামরিক বাহিনী এটিকে কি প্রতিরোধ করতে পারবে? এই প্রশ্নটা থেকে যায়। যার কারণে আমরা বলতেই চাইছি যে এই পরিস্থিতি শেষ কোথায়, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ। এই জন্যই বলছি যে বাংলাদেশের 3 জেলাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হুমকিতে। আরেকটি বিষয় যে বাংলাদেশে কিন্তু খুব বেশি চর্চা হয় ভারত নিয়ে, এবং ভারত বিরোধী জিগির তোলা হয় সব সময়। ভারত নিয়ে, ভারতের সাথে সীমান্ত নিয়ে আমাদের এইরকম যুদ্ধ অবস্থা মনে হয় নেই। মিয়ানমারের যে মাত্র 271 কিলোমিটার সীমান্ত আছে, সেটি নিয়ে যে যুদ্ধ অবস্থা বেশ কিছুদিন যাবত, বিগত কয়েক বছর যাবত বিরাজ করছে, এটি কিন্তু ভারতের সাথে নেই। কিন্তু তবুও ভারত নিয়ে জিগির তোলা হয়, কিন্তু এদিকে আমাদের যে আরেকটা অংশ নেই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে, এদিকে খেয়াল নেই। এই যে সমস্যাটার উদ্ভব হয়েছে, এই সমস্যাটার আসলে শেষ কোথায়, এর সমাধান কি, এই মুহূর্তে আসলে বলাও কঠিন। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও একটা নতজানু অবস্থা। বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সাথে ভালো যোগাযোগ সম্পর্ক বজায় রেখে চলছে কিনা, কিংবা বিদ্রোহী গোষ্ঠীর সাথেও ব্যাকডোর চ্যানেলে কূটনৈতিক তৎপরতা চালায় কিনা, সেই প্রশ্নগুলা কিন্তু রয়ে গেছে। যার দরুন এই প্রশ্নের জায়গা থেকেই প্রশ্ন আসছে যে আমাদের 3 জেলাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর যারা হুমকিতে